ঠিক আছে। তো এতদিন আমরা মেইনলি হচ্ছে ওই কিছু বেসিক, তারপর কন্ট্রোল সিস্টেম কি, কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশন, সাথে হচ্ছে টাইপস, এগুলো দেখছি। আজকে দেখবো হচ্ছে মেকানিক্যাল সিস্টেম মডেলিং। তো কন্ট্রোল সিস্টেম যখন আমরা কন্ট্রোল করতে এতদিন দেখছি আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে আমরা সবসময় কাজ করছি। ইলেকট্রিক্যাল সিস্টেমকে হচ্ছে আমরা মডেল করছি, বা বলা যেতে পারে যে ইলেকট্রিক্যাল সিস্টেমকে কীভাবে ম্যানুভার করব সেই টেকনিকগুলো আমরা কিছুটা দেখছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে মেকানিক্যাল সিস্টেম কীভাবে মডিফাই করা যায় বা হচ্ছে কন্ট্রোল করা যায়। দেখেন মেকানিক্যাল কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা মেকানিক্যাল প্রোডাক্ট ইউজ করি। যেমন ধরেন যদি আমরা একটা মোটরের কথা চিন্তা করি, তাহলে মোটরটা কখন জোরে ঘুরবে, কখন আস্তে ঘুরবে, এটা একটা ইস্যুস আছে। আবার ধরেন যদি আমরা টেনশনের কথা চিন্তা করি, যে ধরেন একটা স্প্রিং বা কিছু কোনোটাকে একটা এক্সপ্যান্ড করতে হবে টেনে, সেটা কত দূর করবেন। ধরেন আপনার একটা স্প্রিং আছে 1 ফিট, মানে 12 ইঞ্চি, সেটাকে আপনি কোনো একটা প্রয়োজনে 15 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করলে যতটুকু ফোর্স প্রয়োজন, আমার এখন 15 ইঞ্চি এক্সপ্যান্ড করতে হবে। তো 15 ইঞ্চি করতে গেলে আমার হয়তো বা ফোর্স প্রয়োজন ওইটাতে, যে 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করলে এটা হচ্ছে এক্সট্রা 3 ইঞ্চি এক্সপ্যান্ড হবে একটা স্প্রিং। তো এই জিনিসটা কি, এই স্প্রিংয়ের যে আমার হচ্ছে টেনশন, এই ওয়ার্ডগুলো আসলে এগুলো কিন্তু মেকানিক্যাল মানে টার্ম। তো মেকানিক্যাল যেহেতু টার্ম, তো আমরা বলতে পারি যে কন্ট্রোল সিস্টেমটা আসলে মেকানিক্যাল সিস্টেমেও প্রয়োজন, মেকানিক্যাল সিস্টেম ম্যানুভার করার জন্য। তো এই মেকানিক্যাল যদি কোনো টার্ম থাকে আমার সিস্টেমের মধ্যে, তাহলে সেইটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, সেইটা আজকে আমরা এই মেকানিক্যাল সিস্টেম মডেলিংয়ে দেখব। তো এটাও আসলে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম বা ডেরিভেশনের মাধ্যমেই আমরা দেখব, কারণ যেহেতু আমরা মানে ইঞ্জিনিয়ার, সো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা বেশি নিয়ে আসবো থিওরি থেকে। থিওরি আমরা বুঝবো, কিন্তু থিওরি জানার পরে যে আমি একটা ডেফিনেশন দেখলাম, কিন্তু ডেফিনেশনটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এটা জানতে হলে আমাকে কী করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে কিন্তু আমাকে বুঝতে হবে জিনিসটা। তো আজকে আমরা মেকানিক্যাল সিস্টেম কীভাবে কন্ট্রোল সিস্টেমের মডেলিং করা যায় সেটার কিছু এক্সাম্পল বা সিস্টেম দেখব। ঠিক আছে, দেখো মেকানিক্যাল সিস্টেম যখন আমরা কন্ট্রোল সিস্টেমে আলোচনা করব, তখন মেকানিক্যাল সিস্টেম মূলত 2 রকম। একটা কি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেম অনেক রকমই হইতে পারে, কিন্তু কন্ট্রোল সিস্টেমে যখন আমরা আলোচনা করব, মানে কন্ট্রোলের ক্ষেত্রে যখন আলোচনা করব, তখন হচ্ছে 2 রকম। একটা কি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো এখন দেখেন, এখন ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমটা কি আর রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম কি। মেকানিক্যাল সিস্টেম 2 ভাবে কম্পেয়ার করা যায়। কিরকম, ধরেন আমার কাছে এখানে একটা কোন একটা অবজেক্ট আছে, ধরেন এটা একটা 100 কেজি একটা বার। তো এইটাকে আমি কি করতে পারি, এইটাকে মেকানিক্যাল সিস্টেমে যদি আমি ফোর্স ক্রিয়েট করি, ফোর্স ক্রিয়েট করলে ধরেন এটা একটা সারফেসের উপর আছে, হ্যাঁ, তো এই সারফেসের উপর আছে, এইখানে আমি একটা ফোর্স ক্রিয়েট করলাম। ফোর্স, এখানে ফোর্স ক্রিয়েট করলে এটা কি হবে বলেন। এখানে যদি আমি একটা ফোর্স ক্রিয়েট করি এই 100 কেজি একটা বারে, আর এটা একটা সারফেসের উপর রাখা আছে, তাহলে এটা এইদিকে মুভ করবে। ঠিক আছে, মুভ করবে। এখন কতটুকু মুভ করবে, আমি যদি যে এই ওয়ালটাকে যদি আমি ফোর্স করি, ফোর্স করলে কি এটা মুভ করবে? মুভ করে না। কেন করে না? এই যে একটা আপনি কথা বলছেন, কি কথা বললেন আপনি? প্রতিক্রিয়া বল। তার মানে কি বলবো আমি? রিফ্লেকটিভ ফোর্স। রিফ্লেকটিভ ফোর্স কি করছে, ও আবার আমাকে বাধা দিছে। তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে কি অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল রিফ্লেকটিভ ফোর্স, তাই তো? এইটা আপনার কথার মতোই, কিন্তু এইটা যার কারণে ওয়ালটা মুভ করে নাই। কিন্তু এই জায়গায় কি হবে, এই জায়গায় আমাকে এটা যদি আমি মুভ করতে যাই, তাহলে আমাকে ওই পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে যেটা
এই যে 100 কেজি বারটা আছে এইটা যে অপোজিট রিঅ্যাকশনটা দিবে তার থেকে বেশি হতে হবে। তাহলে এই যে 100 কেজি যে বারটা এটা কিভাবে আমাকে অপোজিট ফোর্স দিবে? একটা আছে হচ্ছে ওর কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি? মানে কোনো একটা নির্দিষ্ট হাইট বলতে পারি বা কিছু বলতে পারি যে পরিমাণ এনার্জি একটা অবজেক্ট নিজের কাছে ধারণ করে রাখে সেটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। সো এটা একটা কাইনেটিক এনার্জি আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড, এটা একটা ওয়েট আছে, এটা আবার একটা সারফেসের উপর আছে, তাহলে কি আছে? ফ্রিকশন আছে, তাহলে একটা ফ্রিকশনও আছে। হ্যাঁ, তো এইটার সাথে অ্যাড হবে কি? কাইনেটিক এনার্জি প্লাস ফ্রিকশন। ফ্রিকশন, ঠিক আছে? তো কাইনেটিক এনার্জি আর ফ্রিকশন যখন আমাকে রিফ্লেক্টিং একটা মানে বিপরীত মুখে একটা বল দিচ্ছে, এই দুইটার থেকে যখন আমার এই অ্যাপ্লাই করা ফোর্সটা বেশি হবে তখন এটা মুভ করবে। আর মুভ করবে কতটুকু সেটাকে আমরা বিভিন্নভাবে দিতে পারি। ওই যে কি বলে সরণ, সরণ যেটা মানে একটা এক্স মানে ডিসপ্লেসমেন্ট বলতে পারি। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে একটা এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে কি হবে? আমরা এটা বলতে পারি যে এটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল ফোর্স, কারণ এটা একটা লাইন বরাবর কাজ করতেছে। মানে আমি যদি এই লেফট সাইড থেকে কোনো যদি ফোর্সকে অ্যাপ্লাই করি তাহলে রাইট সাইডে যাবে, এইটুকুই। এখন যদি ফোর্সটা আমি এইভাবে ক্রিয়েট না করি, সেম ফোর্স দেখেন, সেম ফোর্স যদি আমি এইভাবে ক্রিয়েট না করি, না করে ফোর্সটা আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারবো কি? বুঝতে পারছেন? নিচের দিকে না, এটা নিচের দিকে না, এটা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর মানে থিটা। মানে আমি এখন ফোর্সটা তখন ধাক্কা দিছি, এখন আমি এটাকে ঘুরাবো মানে মোচড় দিব, মানে রোটেট করব। রোটেট কিন্তু আমি করতে পারি। হ্যাঁ, তো রোটেট করলে কি হবে? রোটেট করলে তখন হচ্ছে সেম কাজই হবে, যেমন ডিসপ্লেসমেন্ট হয়েছিল এখানেও ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু এটা একটা এক্সিস বরাবর হবে, মানে অ্যাঙ্গেল থাকবে এটাতে একটা। হ্যাঁ, এটাতে যেমন আমরা এক্স দিয়ে ডিসপ্লেসমেন্ট বলছি, এখন আমরা কি বলবো? থিটা দিয়ে অ্যাঙ্গেল বরাবর এটা রোটেশন বলবো বা টর্ক। মানে টর্ক, টর্ক আমরা এটা বলতে পারি, ঠিক আছে? টর্ক মানে মোচড়, ঠিক আছে? তো দেখেন এখন ফোর্স যখন আমাদের এই অ্যাঙ্গেল বরাবর বা কোনো একটা এক্সিস বরাবর হবে তখন এটাকে আমরা কি বলবো? তখন বলবো এটাকে রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। মানে তখন এটা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্যাটাগরিতে আসবে। এটা আমরা এখন কিছু ছোট ছোট হচ্ছে ডেরিভেশনের মাধ্যমে দেখব। এখন ডেরিভেশনের মাধ্যমে যে আমরা এই জিনিসগুলো দেখব তার আগে আমাদের কিছু হচ্ছে স্যাম্পল সম্পর্কে জানতে হবে। যেমন দেখেন এক্স ডিসপ্লেসমেন্ট, থিটা হচ্ছে টর্ক বা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বরাবর কাজ করবে। কোনটা থাকলে কি হবে এইটা হচ্ছে আমাকে জানতে হবে। সো দেখেন এখন এইখানে কিছু একজন নোট থেকে কিছু ডাটা কালেক্ট করে রাখছি। যেহেতু আপনাদের এগুলো আমি ম্যাটেরিয়াল সব আপনার কাছে শেয়ার করব, তো যেটা আমি দেখাচ্ছি এই জিনিসগুলো যখন আমরা পরবর্তীতে দেখবেন তখন মাথায় থাকবে জিনিসগুলো। সেম আমি এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এইখানে দেখেন, এইখানে কি আছে দেখার চেষ্টা করেন। যেমন লেফট সাইড থেকে শুরু করেন, যে লিস্ট অফ স্যাম্পল ইউজ লেখা আছে, এখানে দেখেন এখানে এক্স, এক্স কি? এটা ডিসপ্লেসমেন্ট। তো ভি কি? ভি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কখন হয়? ডিসপ্লেসমেন্টকে যদি আপনি টাইমে হচ্ছে আপনি কি বলে ডিফারেন্সিয়েট করেন তখন আপনি কি পাবেন? ভেলোসিটি পাবেন। এগুলো আমাদের পুরাতন কথা, ঠিক আছে? তারপর এ কি? এক্সিলারেশন। এক্সিলারেশনকে কি করতে হবে? d2x ডিভাইডেড বাই dt2, মানে হচ্ছে ভেলোসিটিকে আবার হচ্ছে আপনি সেকেন্ড ডেরিভেটিভ বলতে হবে, ঠিক আছে? আর এফ কি? এফ হচ্ছে আপনার অ্যাপ্লাইড ফোর্স। আমি যেখানে ফোর্স লিখছি এটাকে আমরা এফ দিয়ে হচ্ছে ডিনোট করব। তারপর এফ এম কি?
এগুলো হচ্ছে অপোজিং ফোর্স বাই মাস, মানে আপনি যেটা বলছিলেন যে বিপরীতমুখী বল দেবে, ফোর্স দেবে, সেই বিপরীতমুখী ফোর্সটা হচ্ছে আমার এফএম। সবসময় আমরা এফএম কেই কনসিডার করব, এফ কে কনসিডার করব না। কারণ কি? কারণ এফএমটাই কিন্তু এফ, একই জিনিস। হ্যাঁ, আরটা তারপরটা দেখেন অপোজিং ফোর্স বাই ইলাস্টিসিটি, এটা হচ্ছে আপনার এফবি দিয়ে আমরা হচ্ছে ডিনোট করব ইলাস্টিসিটিটা। তারপর যদি আসি এখন হচ্ছে ধরেন এই সিস্টেমে যদি আসি তাহলে এফবি কি অপোজিং ফোর্স বাই ফ্রিকশন। এখানে ছিল কি ইলাস্টিসিটি, এখানে আসছে হচ্ছে ফ্রিকশন। কিসের জন্য ফ্রিকশন আসছে? কারণ আমরা এখন রোটেশনাল এনার্জিতে গেছি, মানে সরি রোটেশনাল হচ্ছে মেকানিক্যাল সিস্টেমে গেছি। হ্যাঁ, তারপর দেখেন আচ্ছা এম হচ্ছে মাস, কে কি? কে হচ্ছে স্টিফনেস অফ স্প্রিং, মানে একটা স্প্রিং হচ্ছে কতখানি এক্সপ্যান্ড হবে সেটাকে আমরা কে দিয়ে আমরা বুঝাবো, আর এটা একটা স্প্রিং কনস্ট্যান্টও বলতে পারেন। আর বি কি? ভিসকস ফ্রিকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আবার এককটা দেখেন নিউটন ভোল্ট পার মিটার, ঠিক আছে। আর থিটা কি? থিটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে আমরা যেমন এক্স দিয়ে ডিসপ্লেসমেন্ট দেখছি, থিটা দিয়ে দেখবো যে কত ডিগ্রি এটা মুভ করছে। আর দেখেন এইটার সাথে মিল করেন, থিটা যদি আপনার এই যে ডিসপ্লেসমেন্ট এক্স ছিল ডিসপ্লেসমেন্ট, এখানে থিটা হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট আসছে, তাহলে কি থিটার পর ভেলোসিটিতে কি করছেন? ভেলোসিটিতে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করছেন। এখানে দেখেন অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও ভেলোসিটি, এটাও ভেলোসিটি, শুধুমাত্র এটা হচ্ছে আপনার সরলরেখা, মানে স্ট্রেট লাইনে, আর এটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলার, মানে এটা হচ্ছে একটা থিটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এটা টি হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে অ্যাঙ্গুলার এক্সিলারেশন কি? সেম, এই এক্সিলারেশনের মতোই, জাস্ট থিটাকে আপনি হচ্ছে ডাবল ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, আর এখানে করছিলাম আমরা কাকে? এক্স কে, ঠিক আছে। আরো কিছু আছে যে মোমেন্ট অফ ইনারশিয়া, হ্যাঁ এটা আমরা দেখবো। মোমেন্ট অফ ইনারশিয়া এইগুলো হচ্ছে আপনার রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। যে হচ্ছে যে দিয়ে আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বোঝাবো, আর বি হচ্ছে রোটেশনাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট, আর কে হচ্ছে এই যে স্টিফনেস অফ স্প্রিং। সেম এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন, কারণ যখন আমরা ম্যাথমেটিক্যাল মডেল সলভ করব তখন এই সব জিনিসগুলো আসবে যে কোনটা কি। তখন তো আমরা এইভাবে ডিসক্রিপশন লিখবো না, আমরা শুধু থিটা লিখবো, ডি থিটা বাই ডিটি লিখবো, তারপর ডি টু থিটা ডিভাইডেড বাই ডিটি টু, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে। তো এই জিনিসটা, এই সিনারিওটা আপনাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কোনটা দিয়ে কি ডিনোট করা হয়। আর সবসময় এত কিছু মুখস্থ করার দরকার নেই, এই জিনিসটা তো ওয়ান কাইন্ড অফ মুখস্থই করতে হবে আপনাকে। কিন্তু দেখেন এই যে প্রথম যে জিনিস তিনটা, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এক্সিলারেশন, এই যে তিনটা জিনিস, এই জিনিস তিনটা কিন্তু আমরা আগে থেকেই জানি, বলতে পারেন যে আমরা ইন্টারমিডিয়েট পিরিয়ড থেকে জানি, এইচএসসি পিরিয়ড থেকে আমরা এগুলো জানি। এইটা আর এটা কিন্তু সেম, জাস্ট শুধু অ্যাঙ্গেল হচ্ছে ওয়ার্ডটা অ্যাটাচ হয়েছে, আর এখানে এক্সটা হচ্ছে এখানে মানে রিপ্লেস হয়ে থিটাটা আসছে, এতটুকুই কিন্তু, এর বেশি কিছু না। আর এইসব জিনিস আপনাদের মনে ওইভাবে না রাখলেও হবে, ম্যাথ করতে করতেই আপনারা বুঝে ফেলবেন। তাহলে এখন ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে আসি। আপনাদেরকে আগেও বলছি যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা নতুন টপিক শুরু করার আগে ডেফিনেশন বলা হয়। আর এক্সামেও সাধারণত কী হয়, আপনার যে কোনো এক্সামে যে কোনো জায়গায় যান, আপনাদেরকে কিন্তু যদি কখনো এইসব জিনিস থেকে কোশ্চেন করে, ফার্স্ট কোশ্চেন কিন্তু এগুলো থাকেই যে এটা কী, এটা কী কাজে লাগে, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেহেতু এটা মেকানিক্যাল সিস্টেম মডেলিংয়ে যাব, তো এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কিছু নাই, আমরা হচ্ছে ডেফিনেশন জানবো, আর এই ডেফিনেশনের রেসপেক্টে ডেরিভেশনগুলো দেখবো, ঠিক আছে। তো দেখেন কি বলছে, ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম মুভস অ্যালং এ স্ট্রেট লাইন। এটা আমরা দেখে আসছি যে এটা কি স্ট্রেট লাইন বরাবর মানে ফোর্স অ্যাপ্লাই করবে, হ্যাঁ। আর দিস সিস্টেমস মেইনলি কনসিস্ট অফ থ্রি বেসিক এলিমেন্টস: মাস, স্প্রিং অ্যান্ড ড্যাশপট। এই মাস, স্প্রিং আর ড্যাশপট, এই তিনটা জিনিস দিয়ে আপনি সম্পূর্ণ মেকানিক্যাল সিস্টেমটাকে কনসিডারেশনে আনতে পারবেন। জাস্ট তিনটা জিনিসকে দিয়ে, একটা মাস, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে ড্যাশপট।
এখানে আপনারা মাসও জানেন কি, মাস হচ্ছে ভর, স্প্রিংও জানেন কি, একটা কাইনেটিক এনার্জি থাকে, এটা এক্সপ্যান্ড হয়, আবার হচ্ছে পূর্বে অবস্থায় ফিরেও আসে। ড্যাশপট কি বলেন? ড্যাশপট তো চেনেন। ড্যাশপট ড্যাশপট কিছুই না, ড্যাশপট হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, বসেন। লেট করে ফেলছি কেন আজকে? তাহলে আধা ঘন্টা আগে আসতে হবে, যেন লিফট দিয়ে আধা ঘন্টার মধ্যে আগে চলে আসতে পারে। ক্যালকুলেশন তো সিম্পল। আমরা যদি লিফটে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাহলে আধা ঘন্টা আগে এসে হয়ে গেল। আর আধা ঘন্টা তো লাগে না, একটা কথা বলে দিলেন পট করে, আধা ঘন্টা লাগে আপনার লিফটে আসতে। যাই, আচ্ছা, তো ড্যাশপটে ছিলাম। ড্যাশপট হচ্ছে ধরেন একটা সিলিন্ডার, এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করবেন। এটার এক্সাম্পল দিতে পারবেন? এরকম এক্সাম্পল? স্যার এই যে বাইকের ভিতরে যে হ্যাঁ, শক অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার, তাই না? শক অ্যাবজর্বার বাইকে থাকে, গাড়িতেও থাকে। গাড়িটা মানে যেটা হচ্ছে বেশি মনে করেন গাড়ি বেশি ওয়েট নিতে পারে, এগুলোতে হচ্ছে বিভিন্ন রকম শক অ্যাবজর্বার ইউজ করা হয়। কেউ কোনোটাতে ইউজ করা হয় ইয়ার সাসপেনশন, তারপর হচ্ছে ইউএসডি কি বলেন? ইউএসডি বললেন যে ইউএসডি সাসপেনশন কি? এটা কি ইউএসডি? তাহলে কি আপার সাইড? আপার সাইড এটা কি ডাউন সাইড নাকি আপস এন্ড ডাউন? মানে স্যার আপস এন্ড ডাউন হয়, কোনোটা শক অবজারভারটা উপরে থাকে, কোনোটা নিচে থাকে। এই যে আরেকটা কথা বলছেন, শক অ্যাবজর্ভার উপরে থাকে, কোনোটা শক অ্যাবজর্ভার নিচে থাকে। শক অ্যাবজর্ভার আসলে কোথায় থাকে, উপরে থাকে না নিচে থাকে? স্যার একটা স্যার নিচের দিকে থাকে, একটা নিচের দিকে মেকানিজমটা থাকে, আর একটা মেকানিজমটা উপরের দিকে থাকে। উপরের দিকে থাকে, কিন্তু বেসিক্যালি এরকম একটা সিলিন্ডার তো থাকে। হ্যাঁ স্যার, ওটা তো কম। ওইটা কমন। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে ড্যাশপট। আপনার দিকে ভালোই ফ্যাসিনেশন আছে বাইক নিয়ে মধ্যে। তো কোনটা ভালো বলেন দেখি, উপরের দিকে থাকলে ভালো নাকি নিচের দিকে থাকলে ভালো মেকানিজমটা? স্যার এখন সবকিছুই ভেরি করে স্যার, হুম। আপনি কোন কাজে ইউজ করবেন সেটার জন্য স্যার। আচ্ছা, ধরেন আমি ইউজ করব হচ্ছে কোথায় ইউজ করব হচ্ছে অফরোডে, তাহলে আপনার অবশ্যই নিচের দিকে লাগবে। নিচের দিকে লাগবে। উপরের দিকে দিলে কি সমস্যা? বেশি একটা তো স্যার নিচেই করবে বেশি। নিচেই পড়বে। তাহলে কি বেশি যেগুলো দামি বাইক সেগুলো কি উপরের দিকে থাকে নাকি নাকি নিচের দিকে থাকে বলেন? দামি উপরের দিকে থাকে। উপরের দিকেই থাকে। তাহলে দামি জিনিস নিয়ে অফরোডে যাওয়া যাবে না। যখন অফরোডিং করে যেগুলো দেখি, এগুলো তো আসলে বেশিরভাগ সময় উপরের দিকেই থাকে। আসলে এটা মেকানিক্যাল জিনিসটা ওরা কীভাবে ওই শকটাকে অ্যাবজর্ব করবে সেটা ওরাই ভালো জানে, কারণ ওরা হচ্ছে ওই মেকানিক্যাল সিস্টেমে এক্সপার্ট। হ্যাঁ, তো ওটা কি অ্যাপ্লাই করবেন আপনার পুরো চারপাশটা ছড়াই দিতে, যেন চাপটা না পড়ে। হ্যাঁ, চাপটা যেন এক জায়গায় না পড়ে, যেন চাপটা অনেকটা জায়গায় জুড়ে পড়ে, তাই তো? ঠিক আছে, এটা একটা ড্যাশবোর্ডের খুব ভালো একটা এক্সাম্পল। হ্যাঁ, তো আমরা এখন দেখব এই যে আপনি কথাটা বললেন যে ইয়াটা ছড়ায় পড়ে, আপনার হচ্ছে এই যে কি বলবো ফোর্সটা, অ্যাপ্লাইড ফোর্সটা ছড়ায় পড়ে। এখন দেখেন এই বাইকের ক্ষেত্রে এখন তো অনেক নতুন নতুন হচ্ছে টেকনোলজি কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে, যেমন আপনার হচ্ছে কি বলে, আগে হচ্ছে কার্বোরেটর ইউজ করতো। কার্বোরেটর কি করতো? কার্বোরেটর হচ্ছে আপনার ফুয়েলটাকে নিয়ে ওইটা হচ্ছে গ্যাসের মতো একটা বানায় আপনার, তারপরে হচ্ছে ইঞ্জিনে ফ্লো করাইতো। এখন কি করে? এখন ডিরেক্ট ফুয়েল ইনজেক্ট করে। এটা কিন্তু নতুন টেকনোলজি না, এটা কিন্তু আপনার পুরাতন টেকনোলজি, যেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনে বেশি ইউজ করা হতো। ডিজেল ইঞ্জিনে ইউজ করা হতো, সেইটা এখন হচ্ছে ইন্ট্রোডিউস করছে আবার বাইকে। এখন এই ফুয়েল যে ইনজেক্ট করে, এটা কি পরিমাণে করে? আপনি যত জোরে এক্সিলারেট করেন তত জোরে করে নাকি? আপনি দেখবেন এই ফুয়েল ইফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য অনেক বাইক এখন দেখবেন যে নতুন নতুন কিছু টেকনোলজি নিয়ে আসছে। টেকনোলজির নামগুলো আমার এই মুহূর্তে মনে নাই, আমি দেখছি যে করে কি, ধরেন আপনি যত জোরেই আপনি এক্সিলারেট করেন, আপনার বাইক আপনার ওইভাবে এক্সিলারেশনের সাথে আপনি তাল দিবে না যতক্ষণ পর্যন্ত না ও আপনাকে কিছুক্ষণ মনিটরিং করবে যে আপনি আসলে কীরকম রাইডার, আপনি কি অ্যাগ্রেসিভ রাইডার নাকি আপনি হচ্ছে নর্মাল হচ্ছে শান্তশিষ্ট রাইডার, সেটা আগে কিছুক্ষণ আপনাকে ও ইয়া করে দেখবে, জাস্টিফাই করে দেখবে বা হচ্ছে অ্যানালাইসিস করে দেখবে যে কী পরিমাণ আপনি ইয়া করেন। এই যে ধরেন ওই কতটুকু ফুয়েল ইনজেক্ট করবে, এটাও তো আমরা বলতে পারি একটা সিরিঞ্জের মতো।
যে একটা ধরেন ড্যাশবোর্ড, একটা সিরিঞ্জে হচ্ছে আমরা যত জোরে ফোর্স ক্রিয়েট করবো তত জোরে হচ্ছে সিরিঞ্জের সামনে দিয়ে ধরেন মেডিসিন বলেন বা ওটাতে যদি আপনি খেলার জন্য পানি নেন, তো পানি কীরকম ফোর্সে বের হয়ে যাবে এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে কিসের উপর, আপনি কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবেন এইটার উপর। যত তো পরিমাণে এক্সিলারেট করব হ্যাঁ। তত পরিমাণে আমার পিস্টন জোরে ঘুরবে, তত পরিমাণে পিস্টন কেন জোরে ঘুরবে? কারণ হচ্ছে পিস্টনে ওই ফুয়েলটা কীভাবে যাবে, ফুয়েল কীভাবে বার্ন করবে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি আরও অরিজিনে যাই, তাহলে ওই পিস্টন ঘুরানোর জন্য আমার কি করতে হবে, ওই ফুয়েল যে ইনজেক্ট করা ওই জিনিসটা আমাকে কন্ট্রোল করতে হবে। ওইটা আমি কীভাবে কন্ট্রোল করব? ওই ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে, বা হইতে পারে ওই একই মেকানিজম, ওইটা আরও হচ্ছে কিছু আলট্রা টেকনোলজি, আলট্রা মডার্ন টেকনোলজি ইউজ করে হয়তো ওই মেকানিজমটাকে ওরা কন্ট্রোল করছে যে কতটুকু দিবে। কিন্তু যদি আমি নর্মাল সেন্সে চিন্তা করি সিরিঞ্জের মতোই, কত জোরে ফোর্স আপনি ক্রিয়েট করবেন। তো এইটার জন্য কন্ট্রোল করতে হবে কি ফোর্স, আর কিসে ফোর্স কন্ট্রোল করতে হবে ধরেন ড্যাশবোর্ডে, ঠিক আছে? তো এখন আবার কিছু কিছু বাইকে কিন্তু এই সাসপেনশন কিন্তু ওই যে যেমন আমাদের কয়েক স্টেপে অ্যাডজাস্ট করা যায় না, ওই অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট করা যায়। ধরেন আপনার সুইচ প্রেস করে বা এয়ার প্রেস করে করবে, আবার হচ্ছে বাইক যখন আপনার যাবে নিজেও কিন্তু সাসপেনশন আপনার হচ্ছে ও অ্যাডজাস্ট করে নেয়, যে আপনি নিজেই বোঝে যে আপনি কোথায় গেছেন। রোলস রয়েস, তারপর হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার ওই রকম হাই এন্ড ক্যাটাগরির কিছু হচ্ছে স্পেশাল সুপার কার্স আছে, এগুলোতে কিন্তু আপনার অনেক টেকনোলজি ইউজ করে ওরা। হ্যাঁ, যে ও নিজে আপনাকে বলতে হবে না যে আমি অফরোডে চালাচ্ছি, ওই নিজেই বুঝবে যে অফরোডে আসছে এখন সাসপেনশন কীরকম কী করে দিতে হবে, নিজেই বুঝবে। এই দেখবেন যে 24, 25-এর হচ্ছে যেগুলো যে পাজেরো আছে, তারপর হচ্ছে প্র্যাডো আছে, এগুলোতেও কিন্তু ওই যে অনেক ফিচার আছে আপনার হচ্ছে ওই কী বলে ওই যে হুইল বেস হচ্ছে উঁচু নামা করারও কিন্তু অনেক সিস্টেম আছে। দেখবেন অফরোডে গেলে ওই পাথরের মধ্যে গেলেও নিজেই ম্যানুভার করে নেয় যে কতটুকু আমার হাইট করতে হবে, কি করতে হবে, এই হাইটটা কেমন করে উঁচু করে। এটা হচ্ছে আপনার ওই যে কী আছে জ্যাক স্ক্রুর মতো হচ্ছে অনেকটা ব্যাপার, যে উঁচু করবে কতটুকু, নিচু করবে কতটুকু। এটা করে কি ওই কন্ট্রোল সিস্টেম দিয়ে বিভিন্ন হাইড্রোলিক প্রেস দিয়ে প্রেশার দিয়ে তারপর হচ্ছে এটা উঁচু নিচু করে, ঠিক আছে? তো আমাদের কি হলো, ওই মেকানিক্যাল সিস্টেমে এসেও সেই কন্ট্রোল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতেছি মেকানিক্যাল সিস্টেমটাকে, ওই জন্য কিন্তু ব্যাপারটা এরকম আসছে যে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমটা কোথায় থেকে আসছে, ওই মডেলিং অফ মেকানিক্যাল সিস্টেম থেকে। দেখেন এগুলো ডেফিনেশন আছে, এগুলো দেখে নেবেন, পরীক্ষায় এসে একবার লিখবেন। এইভাবে লিখতে হবে তার কোনো মানে নেই, আমি আগেও বলছি, যেটা বুঝবেন নিজের ভাষায় লিখবেন, উল্টাপাল্টা লিখবেন না, ঠিক আছে? এখন আমরা যে তিনটা জিনিস দেখছিলাম কিছুক্ষণ আগে, যে মেকানিক্যাল সিস্টেমের মধ্যে কি কি আছে, একটা মাস আছে, স্প্রিং আছে আর ড্যাশবোর্ড আছে। তো মাস, স্প্রিং আর ড্যাশবোর্ড দিয়ে আমরা অনেক কিছু মানে অলমোস্ট সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। সো আমরা তিনটা জিনিসের ইফেক্ট দেখবো, একটা মাসের ইফেক্ট দেখবো, একটা স্প্রিং এর ইফেক্ট দেখবো, একটা ড্যাশবোর্ডের ইফেক্ট দেখবো। দেখুন মাস কি, মাস ইজ দ্য প্রপার্টিস অফ এ বডি হুইচ স্টোরস কাইনেটিক এনার্জি। এটা আমরা সবাই জানি, আজকেও আমরা দেখছি প্রথমে। হ্যাঁ, ইফ এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি হ্যাভিং মাস m, মানে কি একটা যদি ফোর্স একটা বডির উপর হচ্ছে ক্রিয়েট করা হয় যেটার মাস হচ্ছে m, তাহলে কি হবে, এটা একটা অপোজিট ফোর্স আমাকে অ্যাপ্লাই করবে। কিরকম, যেটা কিছুক্ষণ আগে আঁকাইছিলাম, আবার আঁকাই। একটা বডি, এটা হচ্ছে ভর হচ্ছে m, এটাতে একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা এদিকে চলে যাবে, কতটুকু পরিমাণ যাবে, এটা দিছে যে হচ্ছে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে? x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন এখানে কি লিখছে, f এর কনস্ট্যান্ট, হ্যাঁ দেখেন f কনস্ট্যান্ট a কেন আসলো, কারণ আমি যখন একটা ইয়াতে ফোর্স ক্রিয়েট করব তখন সেটা একটা এক্সিলারেশন ক্রিয়েট করবে, যেটা হচ্ছে যত জোরে আমি ক্রিয়েট করব ফোর্স ততটুকুই হচ্ছে কিন্তু এই এক্সিলারেশন বাড়বে বা কমবে। তো আমি লিখতে পারি এফটা সমানুপাতিক কিসের সমান, এক্সিলারেশনের সমান। এখন আপনি যেটা বলতেছিলেন এফ সমান এম এ, মানে নিউটনের কথা বলছেন। নিউটন কি, নিউটন দিয়েই কি, নিউটন তিনটে সূত্র দিয়েই সবকিছু চলে,
ঠিক আছে, নিউটনের সব সূত্র দিয়ে সব কিছু চলে। যখন আপনি ফার্দার অ্যানালাইসিস করতে যাবেন বা ইলেকট্রনিকে পড়বেন, তখন আবার ওই ইলেকট্রনিকের সাথে ফোটনিক ওয়ার্ডটা আসবে। আর ফোটনিক আসলে তখন হবে কি, তখন ওই নিউটনের কিছু হচ্ছে লগুলো অনেক ক্ষেত্রে স্যাটিসফাই করে না, যেগুলো আপনারা কি যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল করে আসছেন। হ্যাঁ, তখন ম্যাক্সওয়েলের ইকুয়েশনে চলে যাবে, তখন শোরিনজিয়ার ইকুয়েশনে চলে যাবে, তখন আর এই নিউটনের জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কাজ করবে না, বুঝছেন? কারণ ওইখানে এসে হয় কি, ফোটনিক বলছি আমি, এই ফোটন, এই ফোটনের আলোর কণার কি নাই, মাস নাই। ঠিক আছে, যেহেতু মাস নাই, তখন ওই জন্য নিউটনের ল গুলো অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আসলেই মাস নাই, আসলেই মাস নাই। মাস ছাড়া সে একটা ইয়া হলো কেন? একটা ইলেকট্রনেরও তো একটা হচ্ছে ভর আছে। কত ভর ওটা? 9 পয়েন্ট না, মাইনাস কত জানেন? আর কত? 1.6 × 1.90 19, আচ্ছা হ্যাঁ 1.67 67 নাকি এই যে এটা? স্যার ও তো একটা জায়গা দখল করে। হুম, ও তো একটা জায়গা দখল করে। জায়গা দখল করে। তাহলে ভর নাই কেন? কেন ভর নাই এখন বলেন? এইটাই হচ্ছে কথা, কেন ভর নাই? কারণ এটা যে হচ্ছে একটা ইলেকট্রনের ভর, এটা কেন এটা ভর আমাকে সেটা বলেন। কেন এটার ভর? আপনি যেটা বলতেছেন যে পদার্থের সংজ্ঞা দিচ্ছেন, যে একটা পদার্থ হচ্ছে ওই জিনিস যেটার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, পদার্থ। তাহলে এটা যদি জায়গা দখল করে, হ্যাঁ, এটা একটা ভরও আছে, কিন্তু ফোটনের জায়গা নেই। ফোটন কই আপনার জায়গা দখল করছে? এই ঘরটা যে আপনার সম্পূর্ণটা যে আপনার ফোটন দিয়ে ভর্তি, আপনি তো সব জায়গায় যাইতে পারতেছেন। কি কোথাও কি আপনি বলতে পারবেন যে সবগুলো ঘরের যে লাইটগুলো আছে ওটা যদি এক সাইডে নিয়ে যান, সব কিছু নিয়ে গেলে কি ওই জায়গাটা আপনি এঙ্গেজ করতে পারবেন? করতে তো পারবেন না। ও কিন্তু আসলে জায়গা দখল করেনি ফোটন। ঠিক আছে, ফোটন কিন্তু জায়গা দখল করেনি, ফোটন সব জায়গায় আছে কিন্তু জায়গা দখল করেনি। কিন্তু ইলেকট্রন দিয়ে কিন্তু আপনি একটা জিনিস বাড়াইতে পারবেন। যেমন দেখেন, এটা বিলিয়ন বিলিয়ন ইলেকট্রন আছে, এটার মধ্যে ইলেকট্রন দিয়ে কিন্তু একটা ডাস্টার কিন্তু গঠন হয়েছে। আসলে হিউম্যান বডি কি, হিউম্যান বডিও একটা বলতে পারেন একটা ইলেকট্রন দিয়েই কিন্তু গঠিত। যার জন্য তো হয়তো আপনার সাথে আমার হচ্ছে মনে করেন যে কাঠামো বা দেখতে ডিফারেন্স, আপনি একরকম আমি একরকম উনি আর একরকম। কারণ কি? কারণ ইলেকট্রনের ভেরিয়েশন আছে, বুঝছেন? আবার ইলেকট্রন তো একটা যে অ্যাটম, ধরেন আপনার আয়রন ফ্রাস, এটা কত, বা একটা সিলিকন 14, এটা দেখেন আপনার হচ্ছে যে কতগুলো সেলে হচ্ছে আপনার 14টা এইভাবে সাজানো থাকে। হ্যাঁ, আবার একটা ধরেন এই ইলেকট্রনটা যদি আমি এখানে নিয়ে বের করে নিয়ে আসি, এইটারও আবার দুইটা ভার্সন আছে। এটা কি? +-1, একটা স্পিন নিচে থাকতে পারে, একটা স্পিন উপরে থাকতে পারে। কত ভেরিয়েশন! যদি এই ভেরিয়েশনটা যদি চেঞ্জ করে দেন, এটা প্রপার্টিজ চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝছেন? তো এরকম বিলিয়ন বিলিয়ন ইলেকট্রনের মধ্যে আবার +- ভ্যারিয়েন্ট আছে। তো ফোটনের আপনার আসলেই ভর নাই, বুঝছেন? যেমন ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর আপনি বলতে পারেন 9.1 × 10⁻31 কেজি। কেন? কারণ এটার ভরটা এইরকমই, মানে এইটা একটা ইনবিল্ট একটা আপনার হচ্ছে প্রকৃতিতে ন্যাচারালি প্রাপ্ত একটা জিনিস। এখন আপনি যদি বলেন যে ম্যাগনেট কেন ম্যাগনেট, হ্যাঁ, কারণ আছে। কারণ ওইটার মধ্যে আপনার যে ওই ইলেকট্রনের যে হচ্ছে কি বলে, পোল তো আছে, কিন্তু ইলেকট্রন আপনার ম্যাগনেট কেন হচ্ছে আকর্ষণ করে। একটা ধরেন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আপনারা তো ভালো বোঝেন, আপনারা যত সুন্দর প্রজেক্ট করছেন আপনারা। একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ধরেন একটা লোহা তো কোনোটা কাউকে আকর্ষণ করে না, অ্যাট্রাক্ট করে না। কিন্তু ওইটাকে যদি আপনি ইয়ে দিয়ে পেঁচান, আপনি কখনো এক্সপেরিমেন্ট করে দেখছেন? হয়, হয় ম্যাগনেট হয়। কেন ম্যাগনেট হয়? স্যার ওই যে ওর ভিতরে ইলেকট্রনের কম্বিনেশন গুলো আছে, হ্যাঁ, ওই যে ইলেকট্রনের কম্বিনেশন বলতেছেন কিসের জন্য? এই যে হয়তো এরকম একটা আমার বার আছে, এর মধ্যে হচ্ছে অনেকগুলো ইলেকট্রন আছে, এর কি হয়? একমুখী হয়ে যাচ্ছে। এটা অ্যালাইন্ড হয়, তাই তো? জি স্যার। এই যে অ্যালাইন্ড হয়, অ্যালাইন কেন হয়? ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করে এগুলোকে অ্যালাইন করা হয়েছে। কিন্তু আপনি যদি একটা ওই মাটির নিচ থেকে মাটি খুঁড়ে যদি আপনি একটা ম্যাগনেট পান, সেটা ওইটা অলরেডি ওইটা হচ্ছে বাই বন্ড, গড গিফটেড, ওইটা এইরকম বিল্ট ইন, ওটা বিল্ট ইন, এই জন্য এইরকম হয়, বুঝছেন? কারণ
ওইটা গড গিফটেড, ওই রকমই হয়। এই ফোটনটাও একটা গড গিফটেড জিনিস, যেটা নিয়ে আগে হয়তো ইলেকট্রনিকে আলোচনা করা হয় নাই। এটা অনেক আগের থিওরি, কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে এখন, যেটাকে আপনার যে কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলায় নিয়ে, মানে কোয়ান্টাম মেকানিক্সে আর কি এগুলো নিয়ে আলোচনা করা হয়। আপনি যেটা বলতেছেন ফোটনের কথা, তারপরে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের কথা বলতেছেন আপনি, বুঝছেন? তো এই নিউটনের সূত্র কিন্তু আমরা যে সিলিকন দিয়ে ট্রানজিস্টর বানাই, ওইখানেও কিন্তু নিউটনের সূত্র আসে। ভর আছে ইলেকট্রনের, সব কিছু আছে, যার জন্য কিন্তু ওই যে প্রসেসর, যখন আমরা কম্পিউটার রান করি, মোবাইল রান করি, প্রসেসর গরম হয়, ঠিক আছে? ভর আছে মানে ফ্রিকশন আছে। হ্যাঁ, যখন ওই যে আপনি ম্যাক্সওয়েলের ইকুয়েশন, তারপর হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে যাবেন, তখন ভর কনসিডার করা হয় না, যার জন্য আপনার কিন্তু যখন মানে এটা এখন পর্যন্ত বোঝা যায় যে ভর যেহেতু নাই, ওই সব ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা ফিউচারে কোনো ট্রানজিস্টর বা কোনো জিনিস ডিজাইন করি, তাহলে জিনিসটা কি হবে না, গরম হবে না, কারণ ফ্রিকশন নাই। কিন্তু বাস্তবে আসলে এটা হয় না, ঠিক আছে? বাস্তবে হয় না, কিন্তু কেন হয় না এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। হয়তো আগামী 100 বছর পর আপনারা হচ্ছে ফোটনিক ডিভাইস দেখবেন, তখন হয়তো আপনার হাতে যে ডিভাইসটা থাকবে এটা কি বলবেন, বলুন যেটা একটা ফোটনিক ডিভাইস, এটা ইলেকট্রনিক ডিভাইস না, ফোটনিক ডিভাইস। আর তখন কি হবে, তখন এই ডিভাইসটা আপনার এই যে এখন যে আপনার প্রেজেন্ট যে ডিভাইসগুলো আছে এগুলার থেকে মানে যদি ইমপ্লিমেন্ট করা যায়, রাতারাতি মিনিমাম 5 টাইমস হচ্ছে আপনার ফাস্ট হবে, রাতারাতি যদি ইমপ্লিমেন্ট করা যায়, বুঝছেন? আপনারাও চাইলে এটা নিয়ে রিসার্চ করতে পারেন। এটা খুবই দারুণ একটা ফিল্ড, যেমন মজা আছে তেমন হচ্ছে একদম ফিউচারিস্টিক একটা জিনিস, মানে আপনি ফিউচার নিয়ে হচ্ছে আপনি রিসার্চ করবেন, জিনিসটা এরকম, বুঝছেন? আপনারাও করতে পারেন ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ। আপনারা যেমন যে সেদিন একটা প্রজেক্ট দেখছিলাম আমি, যে পিয়াজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ওরা করছিল, যে মানে প্রেশার দিলে পিয়াজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আসলে কী, ম্যাটেরিয়ালটা কিন্তু ওইরকম কিছু ম্যাটেরিয়াল বাইবর্ণ পাওয়া যায়, আবার তৈরিও করা যায়। ওই যে যেন আপনি বললেন বিল্ডিংও আছে, আবার তৈরিও করা যায়। এইসব জিনিস দিয়েও কিন্তু এই যে এখানে ইউজ করা যাবে। কীরকম জানেন, ওই জিনিসটা যেমন চাপ দিয়ে যেমন ভোল্টেজ উৎপাদন করছেন আপনি, ওইরকম কিন্তু ভোল্টেজ দিয়ে ওইটার কিন্তু আপনার মানে ইয়ে করা যায়, প্রসারণ করা যায়, বুঝছেন? সেম কিন্তু ওই যে ম্যাগনেটের মতো, ওই ম্যাগনেট যেমন বিল্ডিং যেমন অ্যালাইন ছিল, ওকে যদি আবার আপনি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেন, ও কিন্তু ম্যাগনেটিজম হারাই ফেলবে। তো ওকে কিন্তু আবার রিভার্স কারেন্ট ফলো করলে কিন্তু আবার ওই অ্যালাইনগুলো কিন্তু ওলটপালট হয়ে যাবে। ওই ফেরোম্যাগনেটের যেমন কি হয়, যখন ভোল্টেজ সরাই নিলেন আবার হচ্ছে ফেরোম্যাগনেট হয়, ওই ম্যাগনেটও কিন্তু আপনার ওই ভোল্টেজ দিলে মানে ফেরোম্যাগনেটিক হয়ে যাবে, আবার ম্যাগনেটিক প্রপার্টিস পাবে। কিন্তু যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করেন তখন কিন্তু কিছুটা হলেও প্রপার্টি মানে পার্মানেন্টলি লস না করলেও লস করবে। আবার দেখবেন ফেরোম্যাগনেটে যখন আপনি মানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন, দেখবেন কিছুক্ষণ বা ওটা আবার দেখা যায় একটু একটু কিন্তু মানে অ্যাট্রাক্টও করে, আগের মতো আর হয় না। ওর কারণ কি, ওর হচ্ছে ওর প্রপার্টিস অলরেডিও চেঞ্জ করা শুরু করে দিছে, চেঞ্জ করে ফেলছে। এইরকম আর কি ব্যাপারটা। তো দেখেন এখন কি এটা কি এফএমটা কি, এফএমটা আমরা কিন্তু দেখছি, এটা হচ্ছে অপোজিট ফোর্স। তো দেখেন আমরা লিখতে পারি এফএম সমান, এই যে একটা হচ্ছে ভরের কনস্ট্যান্ট নিয়ে আসলাম এম, যেটা আমরা আগে থেকে জানি। তো দেখেন এই অ্যাপ্লাইড ফোর্সটা তো অপোজিট ফোর্সের সমান, তাহলে লিখবো কি এফ সমান এফ এম সমান এম এ, তাই তো আছে এম এ, ঠিক আছে? এখন দেখেন এখন এম এটা কি এক্সিলারেশন, তাহলে এক্সিলারেশন আমরা দেখছি কি দেখছি ডি স্কয়ার এক্স কেন ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এটা তো আমরা দেখে আসছি যে এটা কি, আর এ মানে আমরা কি লিখতে পারি, কেন লিখতে পারি সেটাও আমরা জানি, ঠিক আছে? তাহলে আমাদের ফোর্স গেল, মানে মাস গেল। এবার দেখেন এই যে ড্যাশপট ড্যাশপটে কি দেখতে পাচ্ছি দেখেন, ড্যাশপটে এখানে একটা সারফেস আছে, এইভাবে দেখাইছে না? আচ্ছা আমরা ওইভাবে দেখাই, যেভাবে দেখাইছে আমরা এটা সিলিন্ডারের মধ্যেও দেখাইতে পারি, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ পিস্টন হয়ে গেছে, পিস্টনও তো সিলিন্ডার, পিস্টনও তো জ্যাকপট না, কি বলে ড্যাশপট, জ্যাকপট বলতেছি কেন, ড্যাশপট। হ্যাঁ
তাহলে এইখানে কি দেখেন, if a force is applied on dash spot B, মানে এটাকে B দিয়ে ডিনোট করছে, ঠিক আছে? তাহলে কি, then it is opposed by an opposing force due to friction of the dash spot. Dash spot এর মধ্যে friction এর একটা opposite force দিবে, this opposite force is proportional to the velocity of the body. তাহলে ড্যাশ স্পট যে মানে অপোজিট ফোর্সটা দিবে এটা কিসের সাথে আমরা কম্পেয়ার করতে পারি? এটা হচ্ছে আমরা ভেলোসিটির সমানুপাতিক বলতে পারি বা প্রপোর্শনাল টু ভেলোসিটি। তাহলে দেখেন এখন যেহেতু এটা বি দিয়ে ডিনোট করা হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি FB ইকুয়াল BV, ঠিক আছে? তাহলে এখন FB টাকে আমরা F বলতে পারি, কারণ এটা এখন যেহেতু দুইটা সমান, অপোজিট ফোর্সটা সমান, তাহলে B এটা কি D কি লিখতে পারি DX, ভিটা কি ছিল ভেলোসিটি কি dx বাই dt, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে মিশে ফেললাম। এই ড্যাশবোর্ড দেখেন, এই পাশে কি আছে? এই পাশে সারফেস আছে, এই পাশে কিন্তু মুভ করতে পারবে না এর বেশি, এখানে এসে সে স্টপ, ঠিক আছে? যদি আমি এইটা মিশাই দেই, দুই পাশে কোনো বাধা না থাকে, ঠিক আছে? তাহলে বাধা নাই মানে কি, এই বাধাকে কি বলে ইংলিশে? কোনো বাউন্ডারি নাই, বা ওপেন অবস্থায় যদি দুই পাশে থাকে, আপনাকে যদি বলা হয় যে ডিরাইভ করো ইকুয়েশনটা, যেটা হচ্ছে ড্যাশপটটা মানে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ড্যাশপটটা হচ্ছে ওপেন অবস্থা, তখন কি করবেন? তখন হচ্ছে আপনার এই যে এক্সটা, এই যে ধরেন আপনার এখানে ডিসপ্লেসমেন্টটা, এখানে এক্স আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এক্স, ঠিক আছে? তখন কি হবে জানেন? তখন হচ্ছে এই পাশের জন্য হবে হচ্ছে x1 ডিসপ্লেসমেন্ট, আর এই পাশের জন্য ডিসপ্লেসমেন্ট হবে তখন x2, ঠিক আছে? তখন ইকুয়েশনটা লিখবেন এইভাবে, F সমান FB ইকুয়াল B D বাই dt। এখন এখানে হবে হচ্ছে x1 মাইনাস x2, বুঝতে পারছেন জিনিসটা? যখন বাউন্ডারি থাকবে না, যখন বাউন্ডারি থাকবে না, বাউন্ডারি আনঅ্যাভেলেবল, সিলিন্ডার ছাড়া না, সিলিন্ডার থাকবে, সিলিন্ডারের মধ্যেই হচ্ছে এগুলো, ঠিক আছে? কিন্তু ধরেন সিলিন্ডারটা মুখ দুই পাশে খোলা, বা হয়তো বা শুনেন, কারণ কি সিলিন্ডারটা এখানে থাকতে পারে বন্ধ, কিন্তু এখানে যদি x1 আর x2 দেওয়া থাকে, মনে করেন বলা হলো যে ডিসপ্লেসমেন্ট বলতে কি সিলিন্ডারে এক পাশ থেকে আর এক পাশের যদি আপনার ডিফারেন্সটা দেওয়া থাকে, দুইটা যদি আপনার x দেওয়া থাকে, তখন আপনি কি করবেন? একটা x থেকে আরেকটা x বাদ দিয়ে দিবেন, মানে একটা পোরশন থেকে আরেকটা পোরশন বাদ দিয়ে দিতে হবে। আর যখন আপনার এক পাশে বাউন্ডারি থাকবে, তখন আপনি তো এক পাশে আর মুভ করার জায়গা নাই, আর এক পাশে মুভ করতে পারবেন, তখন শুধু একটা x থাকবে, বুঝতে পারছেন? একবার স্প্রিং দেখি, তো স্প্রিং এর কথা যদি চিন্তা করি, সেম একটা হচ্ছে আমি সারফেস দিলাম, যে পাশে স্প্রিংটা লাগানো আছে, স্প্রিং এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আর এই পাশে দিছে কি, এটা স্প্রিং কনস্ট্যান্ট k, ডিসপ্লেসমেন্ট x, ঠিক আছে? দেখেন ফিগারটা কি দেওয়া আছে, এই পাশে আটকানো আছে, হ্যাঁ আটকানো আছে মানে কি, এই পাশটা ধরেন আপনি, এই পাশটা হচ্ছে শুরু, এই পাশ থেকে শুরু হয়েছে, আমি স্প্রিংটা এখান থেকে আমি কল্পনা করতে পারি, ঠিক আছে? এখন স্প্রিংটা এই পাশে ফোর্স ক্রিয়েট করার ফলে কতটুকু এক্সপ্যান্ড হয়েছে? x পরিমাণ এক্সপ্যান্ড হয়েছে। তাহলে এখানে কি বলা আছে? স্প্রিং ইজ অ্যান এলিমেন্ট হুইচ stores potential energy. If a force is applied on spring K, then it is opposed by an opposing force due to elasticity of spring. এখন
এই অপোজিং ফোর্সটা কি? অপোজিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্প্রিং। তাহলে অপোজিং ফোর্সটা কি? Fm। এটা কিসের সমানুপাতিক বা আপনার হচ্ছে কিসের সাথে এটা হচ্ছে কম্পারেবল বা সমানুপাতিক কিসের? এটা হচ্ছে সরণ মানে ডিসপ্লেসমেন্ট। তাহলে x। এখন আমি যদি Fm লিখি, এটা তাহলে আমি কি লিখতে পারি? কনস্ট্যান্টটা উঠে যায়, আমার একটা মানে কি বলে সমানুপাতিক উঠে যায়, একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট k, আর এটা হচ্ছে x। এখন আমি এটা আবার আগের মতো মুছাইতেই মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলে কি হচ্ছে, আমার স্প্রিংটা দুই দিকে এক্সপ্যান্ড করানো যাচ্ছে। তখন আমি যদি দেই এই মিডল থেকে এই পাশে x1 আর এই পাশে যদি x2 দেই, তাহলে কি হবে? আমি লিখতে পারি Fm ইকুয়াল k ইনটু আচ্ছা F ইকুয়াল k ইনটু বলেন x1 মাইনাস x2 দিব। হ্যাঁ, কারণ এটা আমি x1 দিছি। ঠিক আছে, প্রবলেম নাই তো? আমি ওই জিনিসটা এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যখন এই যে দুই পাশে খোলা থাকবে তখন দেখেন কি হয়, এই যে x1 মাইনাস x2 হয়। হ্যাঁ, এই জিনিসটা আমি এখানেও দিয়ে দিছি। ঠিক আছে, এখন রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম কি? রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম মুভ অ্যাবাউট এ কি ফিক্সড অ্যাক্সিস। এখানে কি আছে? ওটা লাইন ছিল, ফিক্সড লাইন, এটাতে অ্যাক্সিস আসছে, জাস্ট এইটাই আপনারা দেখবেন। আর এটাও হচ্ছে সেম, তিনটা জিনিস দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন। একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, টরশনাল স্প্রিং এন্ড ড্যাশপট। এখানে কি বলছে? মানে ভর বলছিল, এখন বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ যেহেতু আমার এখানে টর্কের একটা ফাংশন চলে আসছে। আর এখানে কি টরশনাল স্প্রিং, ওই স্প্রিং কারণ কি ওইটা ছিল হচ্ছে এই স্প্রিং, এখানে টরশনাল স্প্রিং আসছে কারণ স্প্রিংটাকে আমরা এখন মুভ করব। হ্যাঁ, আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে ড্যাশপট, ড্যাশপটের মতোই আছে। তো টরশনাল স্প্রিং এই জিনিসটা মানে কি? আমরা কিন্তু শুধু যে স্প্রিং কোনো কিছু কারণে টান দেই, টান দিলে যে এক্সপ্যান্ড হয় আবার আগের অবস্থায় ফিরে আসে, শুধু কিন্তু এরকম না, আবার কিন্তু আপনার মুভ করেও কিন্তু টুইস্টও করা যায়। হ্যাঁ, যারা যে এক্সারসাইজ করে, এক্সারসাইজের কিন্তু একটা ইকুইপমেন্ট আছে পাওয়ার টুইস্টার। হ্যাঁ, তো ওইটাতে ব্যাংচা করা যায়, কি বলে টুইস্ট করা যায় বা ভাঙা যায়, আবার কিন্তু সে পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এইরকমও কিন্তু অনেক মেকানিক্যাল সিস্টেমে আমাদের প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, তো দেখেন এখন মোমেন্ট অফ ইনার্শিয়া কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যেমন আমরা মাস দেখছিলাম, এখানে হচ্ছে একটা মানে গোল মাস ওরা চিন্তা করছে, যেটা হচ্ছে ওরা কি জে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ফার্স্টে দেখছিলাম। এখন দেখেন জে দিছে, তো আমি যখন দিব, যদি আমি দেই এক্সামে, তাহলে কি করব? আমি তো জে দেবো, আমি তো অত কিছু লিখবো না যে মোমেন্ট অফ ইনার্শিয়া। আপনাদের যেটা কি বোঝার জন্য ফার্স্ট স্লাইডটা আপনাদেরকে দেখতে হবে। আপনি ছিলেন না, ফার্স্ট স্লাইডটা দেখে নিন, বুঝছেন? ওখানে হচ্ছে এই যে শর্ট ফর্মগুলো সবকিছু দেওয়া আছে যে কোনটা কি এটা। আর দেখেন তো এখানে কি বলা আছে, ইফ এ টর্ক ইজ অ্যাপ্লাইড অন এ বডি হ্যাভিং মোমেন্ট অফ ইনার্শিয়া জে, দেন ইট অপোজ অ্যান অপোজিং ফোর্স বা টর্ক। অপোজিং ফোর্স না কিন্তু, এখন কি, এখন টর্ক উৎপাদন হবে। তাহলে এখন তো অপোজিং টর্ক ইজ প্রপোর্শনাল টু অ্যাঙ্গুলার এক্সিলারেশন। তাহলে কি, এখন আমরা টর্ক নিয়ে চিন্তা করব। তাহলে টি না দিয়ে আমরা টি যে দিচ্ছি কেন? এটা অপোজিং ফোর্স। হ্যাঁ, তাহলে টি এর কনস্ট্যান্ট, এটা কি এক্সিলারেশন, কি আগে ছিল হচ্ছে এক্সিলারেশন, এটা কি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু, এটা তো প্রপোর্শনাল টু আলফা। ঠিক আছে, আলফা কি, আলফা হচ্ছে আমার অ্যাঙ্গুলার এক্সিলারেশন। এই এক্সিলারেশন আর ওই এক্সিলারেশনের কিন্তু সেম, শুধুমাত্র এখানে কি হবে, এখানে একটা আপনার টি জে ইকুয়াল কি হবে, জে আসবে না, জে হচ্ছে আপনার একটা কনস্ট্যান্ট আর সাথে হচ্ছে আলফা আসবে। তাহলে আলফাটা কি, এখন টি জেটাকে আমি টর্ক লিখতে পারি, কারণ এটা হচ্ছে আমার রিয়াল টর্কটা টি, আর টি জে ছিল যেটা, এটা ছিল আমার হচ্ছে অপোজিং ফোর্স। তাহলে টি ইকুয়াল টি জে ইকুয়াল জে হচ্ছে কোনটা, জে কে যদি আমি আগে সিস্টেমের সাথে কম্পেয়ার করি তাহলে কি বলতে পারবো, এম মাস, এখানে হচ্ছে আমার কি আসছে মোমেন্ট অফ ইনার্শিয়া জে, আর আলফাটা কি, আলফাটা হচ্ছে এই যে আমার যে এ ছিল, এই এক্সিলারেশন ছিল প্রথমে,
ওই অ্যাক্সিলারেশনের মতো d2 কি আসবে এখানে কি বলেন কেন থিটা আসছে কারণ এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলে আগে দিছিলাম কি x এখন এখানে কি হয়েছে এখন এদিকে পিরিয়ড অ্যাপ্লাই করতে হচ্ছে টর আর থিটা আগের মতো কিন্তু x আর নাই এটা কিন্তু আপনার এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই আগে যেটা দেখাইছি সেটাও মুখস্থ করার কিছু নাই আপনি যদি ফার্স্টের সিস্টেমটা মাথায় রাখেন সেকেন্ডের সিস্টেমটা আপনার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই তারপর ড্যাশপটে কি আছে ড্যাশপটে সেম এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এইদিকে হচ্ছে টি আর এইদিকে সবটাতেই একই জিনিস হবে এটা আগের মতোই বি তাহলে কি দেখেন যদি এটার ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে দিস অপোজিং টর্ক মানে যে টর্কটা অপোজিট পাশে আসবে অপোজিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দা অ্যাঙ্গুলার ভেলোসিটি ঠিক আছে তাহলে কি হবে আমরা লিখতে পারি TB ইকুয়াল ধরেন সাফিক্স বি দিচ্ছি বাট টর্কটা শুধুমাত্র টি দিয়ে আমরা হচ্ছে ডিনোট করব তো এটা কনস্ট্যান্ট তো কিসের সমান ওমেগা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কি দিয়ে ডিনোট করছে এটা ওমেগা দিয়ে তাহলে এই প্রপোর্শনালটা উঠাই দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো সেটা হচ্ছে বি ওমেগা আর এটা আমরা লিখতে পারি যেহেতু আমার অপোজিং ফোর্সটা অপোজিং টর্কটা টর্কের সমান সো আমরা লিখতে পারি টাউ বি ইকুয়াল বি ওমেগা মানে কি বি ডি থিটা বাই ডিটি ঠিক আছে না ডিটি লেখা যায় এখন আবার আগের মতো একই কথা বলি কি রকম এই যে অ্যাঙ্গুলার ক্ষেত্রে হ্যাঁ দুই সাইডে বাউন্ডারি উঠাই দিলাম বাউন্ডারি উঠাই দিলে তখন কি হবে এই যে b d by dt into theta 1 minus theta 2 cos এই পাশে যে মুভ হবে সেটা হচ্ছে theta 1 এই পাশেরটা theta 2 ঠিক আছে বুঝতে পারছেন স্যার এগুলোর কোনো একক নেই কোনটা সব একক আছে টর্কের একক কি নিউটন মিটার তারপর কি এই এককগুলো তো আপনার ফার্স্টে দেওয়া ছিল ওর পাশে হ্যাঁ সবকিছু লেখা আছে আমি রিপিট করে দেবো সমস্যা নেই একক আছে আবার ওইটার হচ্ছে ইয়া কি মানে কি বলবো এই শর্ট ফর্ম গুলো কি সেটাও দেওয়া আছে হ্যাঁ এবার স্প্রিং এর ক্ষেত্রে দেখেন স্প্রিং এর ক্ষেত্রে আবার সেম কিছু চিন্তা করি হ্যাঁ এইদিকে হচ্ছে ফোর্স আর এই পাশে হচ্ছে এটা স্প্রিং কনস্ট্যান্ট কে এইদিকে হচ্ছে আপনার টি আর এইদিকে হচ্ছে থিটা ঠিক আছে এখন যদি এরকম করে ফোর্স অ্যাপ্লাই করি বা টর্কের দিকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দিস অপোজিং যে হচ্ছে টর্কটা থাকবে সেটা প্রপোর্শনাল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা তাহলে কি লিখবো আমি এখন টি কি লিখবো এটা কে দিছে কে আচ্ছা কি টি কে দিয়ে সাফিক্স দিলাম কে তাহলে টি কে ইকুয়াল না এটা হচ্ছে প্রপোর্শনাল টু কি ডিসপ্লেসমেন্ট তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তাহলে হচ্ছে থিটা লিখতে পারি হ্যাঁ তাহলে টি কে ইকুয়াল স্প্রিং একটা কনস্ট্যান্ট আসবে প্রপোর্শনাল উঠে যায় কনস্ট্যান্টটা কি স্প্রিং কনস্ট্যান্ট কে কে থিটা তাহলে আমি থিটাটাকে এখন কি করতে পারি এটাই তো এই পর্যন্তই তো যদি আমার ওপেন হয় এই যে এটা হচ্ছে একটা বাউন্ডারি ছিল আমি বাউন্ডারি ওপেন করে দিলাম বাউন্ডারি ওপেন করে দিলে আমার এখন কি হবে কে থিটা 1 মাইনাস থিটা 2 কারণ কি কারণ এই পাশেরটা হচ্ছে থিটা 1 এই পাশে দিব আমরা থিটা 2 ঠিক আছে বুঝা গেছে জিনিসটা তাহলে আমাদের কি হলো আমাদের হচ্ছে যে মেকানিক্যাল সিস্টেমের যে দুই রকম হচ্ছে আপনার মেকানিক্যাল সিস্টেম আছে একটা হচ্ছে টরশনাল মেকানিক্যাল রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম আরটা কি ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম
এই টাইপস হচ্ছে দুই রকম, ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। এগুলো কিভাবে প্রকাশ করা যায়, ছোট ছোট ডেরিভেশনগুলো আমরা দেখলাম। এই ডেরিভেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে আমরা কিছু ম্যাথ করব, ম্যাথগুলোতে আমার এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তখন কি হবে, এই ফার্স্টে যেমন হচ্ছে দেখেন এগুলো কিছু জিনিস দেখে গেছি, ডি থিটা বাই ডিটি কেমন করে হয় এখানে কিন্তু এসে বলি নেই, ফার্স্ট থেকে গেছে। এখন আমরা হয়তো বা পরবর্তীতে যখন আমরা ম্যাথ করতে যাব তখন দেখা যাবে ডিরেক্ট হয়তো বা আমরা এই জিনিসগুলো ইউজ করছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিভাবে আসলো আমরা যদি না জানি তাহলে কিন্তু ম্যাথ করতে পারবো না, ঠিক আছে। এটা আর আপনার কোশ্চেন ছিল কোনটা হচ্ছে কি, এই যে কে স্টিফনেস অফ স্প্রিং নিউটন মিটার পার রেডিয়েশন মানে রেডিয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রেডিয়ান, তারপর অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। সবগুলো এখানে দেওয়া আছে এককগুলো, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। সময় অলমোস্ট শেষ, এখন অন্য কথায় আসি। এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ। আপনাদের কোর্সে এখনো আপনাদের পোর্টালে অ্যাড হয় নাই আমার, যার জন্য দিইনি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, আর যখন পোর্টালে অ্যাড হয়ে যাবে তখন আমি পোর্টালেও দিয়ে দেবো, এগুলো সব কিছু সমস্যা নেই। আর কালকে আপনাদের আছে কি সিটি। আচ্ছা আপনাদের আমি দাঁড়ান দেখি, আপনাদের সাথে ক্যালকুলেশনই করি, দাঁড়ান দেখি ক্যালকুলেশনে আসি, বাস্তবমুখী ক্যালকুলেশন। দাঁড়ান ওটা তো আসবো, 10 মিনিট আছে, 10 মিনিট গল্প করি। হ্যাঁ 30, তারপর 30, তারপর 40। এটা কি মিডের 30 না? আর এটা ফাইনাল, তাহলে কত হইল? 70 না। আর এটা হচ্ছে, আপনি কিভাবে জানলেন? হ্যাঁ এটাই আমি বলতে যাচ্ছি। এটা আসলে ঠিকই বলছেন, একটু ভুল বলছেন। এটা আসলে আমার উপর না, এটা টোটালি আপনার উপর। হ্যাঁ এটা টোটালি আপনার উপর, কারণ সত্যি কথা বলতে এটার উপর আমার হাত নাই, এটার উপর হাত নাই, এটার উপর তো একদমই নেই, বুঝছেন। এখন এটার মধ্যে তো কিছু ভেরিয়েশন আছে না? ধরেন ক্লাস পারফরম্যান্স আছে, তারপর হচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্স বলছেন, আর আছে ক্লাস টেস্ট। এখন আমি যেভাবে সাজাবো সেটা আমি বলি। আপনাদের এ প্লাস কততে? 80 না? হ্যাঁ স্যার 80 তে এ প্লাস, ঠিক আছে। এখন আমি আপনাদের চারটা সিটি নেওয়ার চেষ্টা করবো। ধরেন আচ্ছা আমি 4টা সিটি নেবো, 4টার মধ্যে 4টা না, আপনারা জানেন 3টা সিটি নেব। 3টা সিটির মধ্যে বেস্ট যে 2টার মার্কস থাকবে সেই মার্কসগুলোকে আমি হচ্ছে কাউন্ট করব, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে 15 পাইলেন, 20 পাইলেন, 20 পাইলেন, আপনার এখান থেকে মার্কস 20। এটা আমার হাত কই থেকে থাকলো? এটা তো আপনাদেরই হাত। আমি এখান থেকে আপনার 2 নাম্বার আমি আমার পকেটে রেখে দেবো, আমার লাভ আছে? তাহলে তো আমার সিজিপিএ বাড়বে না, বা আমাকে আপনাদেরকে দিলে আমার কমবেও না, ঠিক আছে। এই মার্কসটা আপনাদেরকে নিতে হবে যদি এটা নেন। আর আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস যদি আপনি ঠিক মতো আসেন 5 মার্কস এন্ড 5 মার্কস 5 দিয়ে দেবো। তারপর কি আছে, অ্যাসাইনমেন্ট যদি থাকে সেটা যদি কমপ্লিট করেন, এখানে পাইলেন আপনি 30। এই সিটি থেকে 20 পাওয়া কি খুব ডিফিকাল্ট কিছু? আপনাদের তো হচ্ছে না যে হচ্ছে কোনো লিটারেচার না, কিছু না যে আপনি লিখলেন আমার পছন্দ হইলো না 20-এর মধ্যে 18 দিয়ে দিলাম, দেখা গেলো আপনার থেকে আরেকজন ভালো লিখছে, 2 লাইন বেশি লিখছে, তাকে আমি হাফ নাম্বার বেশি দিলাম, এরকম তো না। এটা ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল টার্ম, টেকনিক্যাল টার্ম, আপনি লিখবেন আমি নাম্বার দিয়ে দেবো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। তাহলে নেন এখান থেকে ধরেন এই অপোজিং ফোর্স দিলাম, ধরেন এটা 30 আপনি পাইলেন। হ্যাঁ এখন এইখানে আপনার 4টার মধ্যে 3টা লিখতে হয় না? 4টা কোশ্চেনের মধ্যে 3টা, তো 4টা কোশ্চেনের মধ্যে 3টা যদি আপনার লিখতে হয়, আর প্রথমে দেখা যায় যে প্রথমে শুরু করতে করতে বা ইন্ট্রোডাকশন এগুলো করতে করতে একটু সময় যায়, মিডের সিলেবাসটা ছোট হয়ে আসে। তো আমার মতে এটা 30-এ 30 পাওয়া কিন্তু পসিবল। পসিবল? আচ্ছা ঠিক আছে, 30-এ 30 দিলাম। এখন এই 40-এর মধ্যে
আপনি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এটাতে মার্কস পাওয়া আরও পসিবল, বুঝছেন, ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি আসে। এখন ধরেন ওইটাতে যদি আপনি 30ও পান, আপনি তো পাচ্ছেন 90, আপনার এ প্লাসের সমস্যা কোথায়? হ্যাঁ? এই ক্লাসের সমস্যা প্রথম 30, এই প্রথম 30 তো সব থেকে সোজা করে দিলাম, এটা তো সব থেকে সোজা জিনিস। আপনি 3টা সিটি দিবেন, বেস্ট 2 আমি কাউন্ট করব, ঠিক আছে? আপনি 3টা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটার মধ্যে একটা কি বলবো, এর মধ্যে তো একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসার দরকার। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি না, এটা আমাদের স্যাররাও করছে। এর মধ্যে সেকেন্ড সিটির মার্কসটা আপনারা পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা হাইট থাকবে, এটা আমার কোনো ক্রিয়েটিভিটি না, এটা আমার আর কি শেখা আর কি, এটা বুঝছেন? তো আপনারা এটা মনে করেন না যে প্রথম সিটিটা যদি ভালো দেন তাহলে পরেরটা ভালো না দিলেও আমার হবে। হ্যাঁ, এখন যারা দেখবেন কি 3 নাম্বারটা আরো খারাপ হয়ে গেছে, হইতেই পারে। আপনারা চেষ্টা করবেন 3টাই ভালো দিবেন, তাহলে হবে কি আপনাদের এই যে 30 আর 40, এই যে 30 আর 40 এই জায়গাটাতে আপনাদের মার্ক তুলতে সুবিধা হবে যদি পরীক্ষাটা দেন, বুঝছেন? সো দেখেন 90 হয়ে গেছে, আপনার পকেটে আরো 10 মার্কস আছে এইখানে। এইটা চাইলে আপনি আরো মজাও করতে পারবেন নিয়ে, যে ভাববেন যে একটু ভালো করে লিখলাম না, পরীক্ষা হলে একটু বোরিং লাগতেছে, বের হয়ে যাওয়াতে ইচ্ছা করতেছে, গেলেন আরো 10 মার্কস আপনার হাতে আছে। হ্যাঁ, আর যদি মনে করেন না পরীক্ষা এটা সিরিয়াসলি দেওয়া উচিত, তাহলে আপনি 90ও পাইতে পারেন খুব ইজিলি। হ্যাঁ, তো দেখেন এই কোর্সে আপনারা যদি একটু ভালো করে করেন বা ইয়ে করেন, আপনার মনে হয় এটা পেয়ে যাবেন, প্রবলেম হবে না, ঠিক আছে? আমি এখন হচ্ছে 5 মিনিট আছে আরো, ওই যাতে আপনাদের হচ্ছে ওই 30 মার্কস যেটা আপনারা বলতেছেন এটা বেশি সমস্যা, এই 30 মার্কস যেন আপনাদের সুবিধা হয় সেটার আমি একটু চেষ্টা করি, আমি একটু অল্প একটু রিভিউ করে দিই। এই যে আপনি বলতেছেন, কি যেন বলতেছিলেন যে কি হচ্ছে আপনার, সে একক চেয়েছে না একক চেয়েছে, একক সে পেয়েও গেছে। সিটিটা ওকে করতে হবে। হ্যাঁ, সেটা বলছেন না? ঠিক আছে, আমি তাহলে এখন একটু আগের ক্লাসটা রিপিট করি। আমাদের ওইটা ভিডিও তো অলরেডি আছে, ওইটা এখন প্রয়োজন নাই তো আর।